শুভ সকাল। সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। যৌক্তিক সংস্কার, দৃশ্যমান বিচার ও অবাধ সুষ্ঠু নির্বাচনের আগে প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর ইউনূসের সরে যাওয়ার সুযোগ নেই। তবে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করলে সব ধরনের অস্থিরতা কেটে যাবে বলে মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ২০টি দলের নেতাদের সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেছেন দলের নেতারা। মাহমুদ হাসান শাহাদাত নিশাদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাইম আফসার। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার সঙ্গে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের প্রেক্ষিতে রোববার জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ২০ দলের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দফায় গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, এবি পার্টি সহ অংশ নেন ১১টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রায় ১ ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমে এসে কথা বলেন দলগুলোর নেতারা। বলেন, অভ্যুত্থানের পর মাঝপথ থেকে সরে যাওয়ার সুযোগ নেই প্রধান উপদেষ্টার। ন্যূনতম সংস্কার, ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব দেখতে চান তারা। যে জুনের পরে কোনোভাবে এটা গড়াবে না, তার আগে নির্বাচন হবে। সরকারকে নিয়মিত বিরতিতে আমরা এর জন্য জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের কথা শুরু থেকে বলেছিলাম, যেটা হলে আজকে এই দূরত্বের জায়গা তৈরি হতো না। যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোডম্যাপ দেওয়ার জন্য। দ্বিতীয় দফায় 6:30টার দিকে বৈঠকে বসে আরও 9টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কারের দাবি জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টা সেই বিষয়টা আপনার গুরুত্ব দিয়েছেন যে যোগাযোগটা আগের চেয়ে আরো যেন আপনার ঘন ঘন হয়। আয়নাঘর যারা বানিয়েছে আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে, এদের বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় নির্বাচন এটা একটা পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব কমাতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা রাখারও দাবি জানান বিভিন্ন দলের নেতারা। আমাদের আরেকটা দাবি যা বলেছি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচন ৩০ জুনের একদিনও দেরি হবে না। রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এমন স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা বলে জানালেন প্রেস সচিব। রোববার ২০টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন। এদিন প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের পর নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে নিজে অপরাধী হবেন, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। আমি প্রফেসর ইউনূসকে কোট করছি, উনি যেটা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সব কিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যাই। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন। জনগণকে অন্ধকারে ও রাজনৈতিক দলকে অনিশ্চয়তায় রেখে কোনো পরিকল্পনা টেকসই ও কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি। অন্য অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে কয়েকজন উপদেষ্টা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর
এবং টেকসই হয় না, হবেও না। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন বলেও মত দেন তারেক রহমান। জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। কিন্তু বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে ষড়যন্ত্রের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে সরকারেরই কয়েকজন উপদেষ্টা, এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। কোনো জায়গায় বৃষ্টি, কোনো জায়গায় ঝড়, এবং এটা নাকি 4-5 দিন চলবে। ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতির আকাশেও এক ধরনের দুর্যোগ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার করার কোনো সামর্থ্য নেই। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচন দেবেন বলে আশা জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের। বলেন, প্রধান উপদেষ্টা চান একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এই কথা বলেন। এ সময় বন্দর ও করিডোর ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের স্বার্থ বিরোধী যে কোনো কাজেই জামায়াতের অবস্থান না। এ সময় নো করিডোর নো বন্দর ইস্যুতে জামায়াতের স্পষ্ট অবস্থান তুলে ধরেন তিনি। বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। এবং আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরে তিনি নির্বাচন দেবেন। আমরা নো বলে এসেছি, আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলবো না। দিনব্যাপী চট্টগ্রামের 9 উপজেলায় পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জনগণকে জুলাই আগস্টের স্পিরিট ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র উপদেষ্টারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে, তাদেরকে রাজনৈতিক ট্যাগ দেয়া উদ্দেশ্য প্রণোদিত। সহকর্মী AKM নাজমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ চট্টগ্রামের 9টি উপজেলায় পথসভার মাধ্যমে জনগণকে জুলাই আগস্টের স্পিরিট ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সকালে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মৈজাটেক থেকে এ পথসভা শুরু করেন। পথসভায় হাসনাত আব্দুল্লাহ মুজিববাদী সংবিধান বাতিলের দাবি জানান। এ সময় বহিঃশক্তির সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে, কারো প্রেসক্রিপশনে নয় বলে মন্তব্য করেন তিনি। আমরা চাই এই মুজিববাদী সংবিধান অবিলম্বে আমাদের বিরোধ করে সংস্কার করে আমাদের বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়, এমন ধরনের সংবিধান গণমানুষের বাংলাদেশের ভূখণ্ডে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়, এমন সংবিধান সেখানে কার্যকর করা হোক। বলেন, অন্তর্বর্তী সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করে। আমরা স্পষ্টভাবেই জানিয়েছি যে যে 2 জন উপদেষ্টার কথা তারা বলেছেন, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে না, এনসিপির প্রতিনিধি হিসেবে তারা এই সরকারে নেই, বরং এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। এ সময় আরেক কেন্দ্রীয় নেতা ডাক্তার তাসলিম জারা বলেন, ছাত্র উপদেষ্টাদের দলীয় ট্যাগ দেওয়া উদ্দেশ্য প্রণোদিত। আমাদের বাংলাদেশ নতুন করে আমরা গড়ব, আপনাদের সাথে একসাথে গড়ব। আমাদের পথ চলা অনেক লম্বা, অনেক বাধা বিপত্তি আসবে, বাট আপনারা থাকলে আমরা এই সংগ্রাম চালিয়ে যেতে পারবো। চট্টগ্রামের আনোয়ারার চাতুরী চৌমুহনী, বাঁশখালী উপজেলা চত্বর, সাতকানিয়া কেরানীহাট, লোহাগড়া উপজেলার আমিরাবাদ, চন্দনাইশের দোহাজারী পৌরসভা, পটিয়া উপজেলা কলেজ গেট, বোয়ালখালীর গোমদন্ডিতে পথসভা করে এনসিপি। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ ছাত্র জনতা অংশ নেয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় রোববার রাত্রে
সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ। AHML এর রিপোর্ট। দুঃখিত, রিপোর্টটি এখন আমাদের হাতে আসেনি, পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করব। আজ থেকে বাজারে আসছে নতুন নোট। এবার নতুন এ নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে নতুন নোটের নকশায় যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি। প্রথমে 3টি নোট পাওয়া গেলেও পর্যায়ক্রমে মিলবে চলমান 9টি নোটই। এম.এ. আজিমের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর থেকেই শহীদ আবু সাঈদ ও মুগ্ধর ছবি সম্বলিত নতুন নোটের ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে 26 মে থেকে বাজারে নতুন নোট ছাড়া হচ্ছে। নতুন নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি, তবে স্থান পাচ্ছে দেশের ইতিহাস ঐতিহ্য ও জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি। কোনো স্পেসিফিক ব্যক্তির ছবি থাকবে না, থাকবে গ্রাফিতির ছবি থাকবে। এবং গ্রাফিতির মধ্যে যখন কিছু পরিচিত মুখ আন্দোলনে যারা আমাদের মনের ভিতরে গেঁথে আছে কয়েকজনের ছবি, আবু সাঈদ, মুগ্ধ, আরও বেশ কয়েকটা ছবি আমরা সবসময় মনের মধ্যে গাঁথে। 2 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত 9টি নোটই আসবে বাজারে, তবে প্রথমে পাওয়া যাবে 3টি। মোট 1 থেকে 2000 কোটি টাকা ছাপানো হবে ধাপে ধাপে। 2 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত মোট 9 প্রকারের 9টি ডিনোমিনেশনের নোটই বাজারে আসছে। এর মধ্যে সবগুলো ছাপানোর উদ্যোগই গ্রহণ করা হচ্ছে, সবগুলো চলমান আছে, কিন্তু সবগুলো নোট একসাথে বাজারে আসবে না। বর্তমান বাজারে চলমান মুদ্রার পরিমাণ 1,52,000 কোটি টাকা। ছাপানো অবস্থায় আছে আরও প্রায় দ্বিগুণ। এম.এ. আজিম, দেশ টিভি, ঢাকা। কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় বর্গফুট প্রতি বেড়েছে 5 টাকা, আর ছাগলের চামড়ায় 2 টাকা। রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে দাম নির্ধারণের বিষয়টি জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, কাঁচা চামড়া সংরক্ষণে এবার 30,000 টন লবণ বিনামূল্যে বিতরণ করা হবে। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সংরক্ষণেও সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এবছর 30,000 টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে। বাণিজ্য উপদেষ্টা জানান, ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম 1350 টাকা নির্ধারণ করা হয়েছে, আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম 1150 টাকা। 10 দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেয়া হবে না। ঢাকার বাইরে 1150, ঢাকাতে 1350। এক্ষেত্রে আমরা মনে করি যে আমরা যেহেতু চামড়াটাকে সংরক্ষণ করার জন্য বিনামূল্যে লবণ দিচ্ছি এবং আমরা প্রশিক্ষণ দিয়েছি, যে পরিমাণ শ্রম ব্যয় হয় এই চামড়াটাকে লবণ লাগাতে, এটা সম্মিলিতভাবে আমরা আশা করি যে মূল্যটা আমরা নির্ধারণ করেছি এটা যৌক্তিক। উপদেষ্টা জানান, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 60 টাকা থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। আর গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। কোরবানির ঈদের সুষ্ঠু চামড়া ব্যবস্থাপনা ও পশু পরিবহনে সার্বিক নিরাপত্তার লক্ষ্যে হেল্পলাইন নম্বর 999 থেকে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।
সরকার প্রয়োজন মনে করায় সরকারি চাকরি বিধিমালা সংশোধন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে সচিবালয়ে তিনি বলেন, কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলন নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। সরকারি চাকরি বিধিমালা সংশোধনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে এই কর্মসূচি পালন করা হয়। বিষয়টি নিয়ে সচিবালয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়মিত বৈঠকে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নির্বাচনকে প্রবাহিত করতে 2018 সালে সরকারি কর্মচারী আইনকে সংশোধন করে আওয়ামী লীগ। এখন সরকার প্রয়োজন মনে করায় আইনটি পুনরায় সংশোধন করছে। এ নিয়ে কর্মচারীদের কোনো বক্তব্য থাকলে তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। এ সময় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এবার 12 ঘন্টার মধ্যে সব ধরনের বর্জ্য অপসারণ করা হবে। কোরবানির পশুবাহী গাড়ির নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান তিনি। বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরেই মোটামুটি এখানে ক্লিন করে পারবে এবং প্রত্যেকটা হাটে আইন শৃঙ্খলার জন্য পর্যাপ্ত সংখ্যক আনসার রাখবেন প্রশাসক মহোদয়রা। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পশুর হাটের কারণে যেন রাস্তায় কোনো যানজট না হয় সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। ঈদের সময়, ঈদের 3 দিন আমরা আলাদা স্পেশাল টিম গঠন করেছি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের 37টি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোর শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে উদ্বেগ দেখা দিয়েছে। বেসিক শিল্পাঞ্চলের 432টি রপ্তানিমুখী কারখানার মধ্যে 37টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের এক আদেশে নারায়ণগঞ্জ প্রিমিয়ার ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় ওই ব্যাংকের সাথে যুক্ত 29টি কারখানা অর্থ তুলতে পারছে না। ফলে এসব কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ অনিশ্চিত হয়ে পড়েছে। বিকেএমই মালিকদের দ্রুত অর্থের ব্যবস্থা করার আহ্বান জানালেও এখনো পর্যন্ত কোনো কার্যকর সমাধান হয়নি। সাসেক 2 প্রকল্পের আওতায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় 4 বছরে মাত্র 40% কাজ শেষ হয়েছে। এতে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপসহ নানা কারণে আসন্ন ঈদে ঘরমুখ মানুষের যানজটে চরম ভোগান্তির শঙ্কা করছেন চালকরা। তবে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার দাবি প্রকল্প পরিচালকের। ঈদে ভোগান্তি লাঘবে যমুনা সেতুতে আলাদা মোটরসাইকেলের বুথ সহ উভয় পাশে অতিরিক্ত 6টি বুথ বাড়ানো হবে বলে জানায় যমুনা সেতু কর্তৃপক্ষ। অভিজিৎ ঘোষের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। সাসেক 2 প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফেজ 5 অংশে 4 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 40%। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের 23 জেলার লাখ লাখ মানুষ চলাচল করে। আসন্ন ঈদে 4 লেনের কাজ শেষ না হওয়ায় কয়েক গুণ বেশি যানবাহনের চাপ সহ নানা কারণে চরম ভোগান্তির শঙ্কা করছেন চালকরা। রাস্তা তো কাবল হইতেছে, এত দেরি করে কাজ করে এভাবে করে গাড়াগাড়ি রপ্তানি দিকটা তো মনে করেন জামে ঘন্টার পর ঘন্টা খাড়া থাকুন নাকি। বছরের পর বছর তো কাজগুলো আটকে রাখতেছে, এই কারণে আমাদের একটু ভোগান্তি হচ্ছে।
কাজ যদি দ্রুত করতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। ঠিকাদাররা কোনো কাজ করতেছে না, আর কাজ করলে তো এত তাড়াতাড়ি কাজ হয়ে যেত। 2021 সালে শুরু হওয়া কাজ 2025 সালের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু এখনো বেশিরভাগ কাজ বাকি। তারপরও ঈদে ভোগান্তি লাঘবে 4 লেনের সুবিধার কথা বলছেন প্রকল্পের কর্মকর্তারা। 4 লেন নিশ্চিত থাকবে এবং সাথে কিছু বাসবে আছে, যে বাসবেগুলো আমরা হলো যে ঈদের আগে আমরা কমপ্লিট করে দেবো। আমাদের লোকজন অক্লান্ত পরিশ্রম করতেছে যাতে কোনো ধরনের কোনো জ্যাম এবং হলো যে কোনো সমস্যা না হয়। সেতু কর্তৃপক্ষ বলছে ঈদে ভোগান্তি লাঘবে যমুনা সেতুতে আলাদা মোটরসাইকেলের বুথ সহ উভয় পাশে অতিরিক্ত 6টি বুথ বাড়ানো হবে। উভয় পারে 9টা মোট 18টা লেন চলবে। তার মধ্যে 2টা মোটরসাইকেল স্পেশালি এই পারে, 2টা মোটরসাইকেল স্পেশালি ওই পারে চলবে। এই 18টা লেনে আমাদের গাড়ি চলাচল করবে। স্বস্তিদায়ক ঈদযাত্রা করতে 65 কিলোমিটার মহাসড়কে প্রায় 650 পুলিশ ছাড়াও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবে বলে জানায় পুলিশ। আমাদের প্রায় 600-র অধিক সদস্য এই মোতায়েনের সাথে যুক্ত থাকবে এবং আমরা মোবাইল টিম রাখবো, আমাদের পিকেট টিম থাকবে। যমুনা সেতুতে 24 ঘন্টায় 18 থেকে 20,000 যানবাহন পারাপার হলেও গেল ঈদে 24 ঘন্টায় 50,000-এর অধিক যানবাহন সেতু পারাপার হয়েছে। এই ঈদেও 60,000-এর বেশি পরিবহন পারাপারের সম্ভাবনা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদে ঘরমুখ মানুষের চাপ সামলাতে দেশের বৃহত্তর রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুরে মেরামত কাজ করা হচ্ছে 140টি রেল কোচ। এসব কোচ সংযুক্ত করা হবে বিভিন্ন আন্তনগর ট্রেনে। জনবল সংকট থাকলেও 45 কর্মদিবসে কোচগুলো মেরামতের লক্ষ্যে কাজ করছেন শ্রমিক কর্মচারীরা। টুম্পা আফরোজের রিপোর্ট। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা, একে ঘিরেই ব্রিটিশ আমলে এ শহরের গোড়াপত্তন ঘটে। 1970 সালে 110 একর জমিতে প্রতিষ্ঠিত হয় রেল কারখানাটি। এখানে 29টি শপে রেল কোচ মেরামত করা হয়। এছাড়া ক্যারেজ, ওয়াগন ও লোকোমোটিভে 1200 রকমের খুচরা যন্ত্রাংশ তৈরি হচ্ছে। তবে নানা সংকটে বেশিরভাগ যন্ত্রপাতি কিনতে হয় বাইরে থেকে। ঈদ ঘিরে ট্রেন চলাচলে প্রয়োজন হয় অতিরিক্ত রেল কোচ। এ কারণে এবার 45 কর্মদিবসে 140টি রেল কোচ মেরামতের লক্ষ্য নির্ধারণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। সর্বশক্তি দিয়ে চেষ্টা করতেছি ঈদে আউটকাম ফিল আপ করার জন্য, যাতে ঈদ ফিরতি মানুষ যাতে স্বাচ্ছন্দ্য বোধে ঈদ করতে পারে। মানুষ যাতায়াত সুবিধা করার জন্য আমরা খুবই চেষ্টা করতেছি গাড়ি দেওয়ার জন্য। হলিডের দিনও আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ চালাই যাচ্ছি, যাতে সৈয়দপুর কারখানার সুনাম হয় এবং আমাদের সুনাম হয়। লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ের আগেই সব কোচ প্রস্তুত করার আশ্বাস কর্তৃপক্ষের। আমরা এবারে ঈদুল আজহাতে প্রায় 100টি কোচ লক্ষ্যমাত্রা হাতে নিয়ে ইতিমধ্যে 60% অর্থাৎ 60টি কোচ আউটটার্ন দিতে পেরেছি। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমরা বাকি কোচগুলো আউটটার্ন দিতে পারব। কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক জানান, ঈদে ঘরমুখ মানুষের যাতায়াত নিরাপদ করতে অতিরিক্ত সময় কাজ করছেন তারা। এরই মধ্যে 91টি কোচ মেরামত শেষে রেলওয়ে ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে। তা আশা করি আগামী কোরবানি ঈদ আমরা 100টি কোচের আউটটার্ন প্রোগ্রাম নিয়েছি, 100টি কোচ রক্ষণাবেক্ষণ করে দিব, যার মধ্যে ইতিমধ্যে 60টি কোচ আউটটার্ন হয়ে গিয়েছে। বাকি 40টি কোচ আগামী 17 কর্মদিবসে আমাকে আউটটার্ন দিতে হবে। জনবল নিয়োগ ও অর্থ বরাদ্দ পেলে প্রাণ ফিরে পাবে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্থানীয় আলাল উদ্দিন নামে এক ব্যক্তির বাধার মুখে নির্মাণ কাজ শুরু হওয়ার 1 মাসেই বন্ধ হয়ে গেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চক্রামপুর জিমি রোড থেকে গণকখোলা রোডের 500 মিটার কার্পেটিং রাস্তার নির্মাণ কাজ। আলালের দাবি, সরকারি জমিতে পুকুর থাকায় রাস্তার একটি অংশ তার জায়গার মধ্য দিয়ে নেওয়া হচ্ছে। রাস্তাটি হলে 5% মতো জায়গা হারাবেন তিনি। রাস্তা ঘুরে কাজ বন্ধ করে রাখায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের শতাধিক মানুষ। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। গেল মার্চের 1 তারিখ থেকে শুরু হয় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চক্রামপুর জিমি রোড থেকে গণধখলা রোডের 500 মিটার কার্পেটিং রাস্তার নির্মাণ কাজ। নির্মাণ ব্যয় প্রায় 67 লাখ টাকা।
কাজের দায়িত্ব পান মেসার্স ইশতিয়াক আহমেদ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার সর্দার গোলাম ফারুক। প্রথম মাসে পুরো 500 মিটার জুড়ে বালু ফেলা হয়, কিন্তু 1 মাসেই বন্ধ হয়ে যায় কাজ। কোনাবাড়ি মোড় নামের জায়গার পূর্ব পাশে সরকারি জায়গা এবং পশ্চিম পাশে স্থানীয় আলাল উদ্দিনের জায়গা। সরকারি জমিতে পুকুর থাকায় এই অংশের পুরো রাস্তা স্থানীয় আলাল উদ্দিনের জায়গার মধ্যে পড়ে। রাস্তাটি হলে 5% মতো জায়গা হারাবেন তিনি। আমার দাগের জমিন দিয়া ঠিকাদারে বই দেখা এই রাস্তা করতেছে। তবে সরকারি রাস্তা নির্মাণে নিজের জায়গা দিতে রাজি নন আলাল, তাই নির্মাণ কাজে বাধা দেন তিনি। তবে ঠিকাদার বলছেন জমি জমা নিয়ে দুপক্ষের বিরোধের কারণে রাস্তার কাজ বন্ধ রয়েছে। দুই পক্ষে আগে খুঁজবার সবকিছু করছে, দুই পক্ষে ঝগড়া লাগিয়া রাস্তা বন্ধ রাখছে। রাস্তা খুঁড়ে কাজ বন্ধ করে রাখায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের মানুষ। বাড়িতে বাড়ানির প্রথম রাস্তা, কিন্তু মালিকানা এই যে জায়গাটা এই জায়গাটা বিরোধী দলেরা রাস্তা নিতে চায়। এই রাস্তা জায়গা হেবা ঘুরে ঘুরে হেবা বাজার লাগে গাড়ি যা হাঁটতে তো এইটা আমরা। কাজ শুরুর আগে নিয়ম অনুযায়ী রাস্তা নির্মাণের বাজেট করা হয় বলে জানিয়েছেন ত্রিশাল উপজেলা প্রকৌশলী। উভয় পক্ষকে নিয়ে বসে ভোগান্তি লাঘব করতে দ্রুত কাজ শুরুর কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই রাস্তা পুরাতন আইডিভুক্ত রাস্তা এলজিডি এবং ওই রাস্তার উপরেই এস্টিমেট তৈরি করা হয়েছে এবং টেন্ডার আহ্বান করা হয়েছে। একজন যেহেতু ভুক্তভোগী তিনি আবেদন করেছেন এবং কাজটি বন্ধ হয়েছে, আমরা এটা সরেজমিনে তদন্ত করে দেখব। এই সমস্যার সমাধান করে রাস্তাটি নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি গ্রামবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। নেত্রকোনার সাদা মাটির পাহাড়ে দিন দিন বাড়ছে পর্যটকের সংখ্যা, কিন্তু যথাযথ যাতায়াত ব্যবস্থা সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে প্রসারিত হচ্ছে না পর্যটন শিল্প। এ কারণে দেশের একমাত্র সাদামাটির পাহাড় রানীখং মিশন, বিজয়পুরের মনোরম গারো পাহাড় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাপন দেখতে আসা পর্যটকদের পড়তে হয় নানান বিড়ম্বনায়। আর এসব সমস্যা সমাধানে প্রচেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। জিয়াউর রহমানের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকায় রয়েছে দেশের একমাত্র সাদামাটির পাহাড়। দৃষ্টিনন্দন এই পাহাড় দেখতে এখানে প্রতিদিনই ছুটে আসছেন পর্যটকরা। তবে স্থানীয় সোমেশ্বরী নদীতে সেতু না থাকায় এবং যথাযথ যাতায়াত ব্যবস্থা সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে বিস্তার লাভ করতে পারছে না এখানকার পর্যটন শিল্প। সীমান্তের এই পর্যটন এলাকা দেখতে আসা মানুষদের পড়তে হয় নানা রকম ভোগান্তিতে। পর্যটন এলাকা হিসেবে ঘোষণার জন্য বহুত আগে থেকে কাজ করতেছিল, কিন্তু কি কারণে যে অদৃশ্য কারণে সেটা বন্ধ হয়ে গেল আমার এই মুহূর্তে আমার জানা নেই। সিকিউরিটির ব্যবস্থাটা ভালো থাকে, আমরা যেন এসে নিরাপদ বোধ করি, অনেকেই ফ্যামিলি নিয়ে আসে, এটাই চাই। দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের বিশ্রাম ও খাবারের জন্য উন্নত মানের কোনো হোটেল না থাকায় তাদের পড়তে হচ্ছে দুর্ভোগে। প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ালে জেলার সীমান্ত এলাকায় পর্যটকদের আগমন আরো বাড়বে বলে দাবি স্থানীয়দের। সাদামাটি পাহাড় যদি না আসে তাহলে তো বোঝা যায় না যে পাহাড়ের অনুভূতি কিরকম হয়, পাহাড়ের সৌন্দর্য এত, এই জায়গায় আসলে তো বোঝা যায় সৌন্দর্য কাকে বলে। এখানে চীনামাটির পাহাড়, এখানে উপজাতিদের বৈচিত্র্য জীবন এবং এখানে যে প্রকৃতির সৌন্দর্য, সেই সৌন্দর্যকে আপনি কি বলবো, আপনি যতক্ষণ না অবলোকন করবেন, না অনুধাবন করবেন, আপনি ততক্ষণ বুঝতে পারবেন না এটা কি জায়গা। এটা ভূস্বর্গ বলতে পারি আমরা আমাদের এই অঞ্চলে। রাস্তাগুলির অবস্থা অত্যন্ত খারাপ। আমার মনে হয় যে এই রাস্তাগুলি যদি আরেকটু ডেভেলপ হতো তাহলে আমরা আরো আসতাম, এখানে আরো পর্যটক আসতে বাড়ি থেকে। তবে স্থানীয় জেলা প্রশাসক বলছেন প্রয়োজনীয় সুযোগ সুবিধা বৃদ্ধি করে পর্যটন শিল্পের বিকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি। এই জায়গাগুলোতে আমরা বলতে সুযোগ সুবিধা বলতে যদি আমরা অন্তত যারা দর্শনার্থী থাকে তাদেরকে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা, তারপরে ভালো রেস্তোরাঁ থাকা, এগুলো করে দিতে পারলে জনগণ আরো বেশি আসবে, উৎসাহিত হবে। সোমেশ্বরী নদীতে সেতু নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে বাড়বে পর্যটকদের আগমন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় রোববার রাতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন গুলশান থানার বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ। এইচএমএল এর রিপোর্ট। রোববার রাতে রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট ৪ নম্বর রোড এলাকার একটি দোকানে বসেছিলেন কামরুল আহসান সাধন। এক পর্যায়ে মাস্ক পরা 2 ব্যক্তি তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে মাটিতে লুটিয়ে পড়েন সাধন। ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরিবার বলতে ওনার ওয়াইফ আর ওনার বোন, আর নাই কেউ এখানে। না, ওনার ওয়াইফও ওনারাও এরকম কিছু বলে নাই যে কোনো তার শত্রু আছে মেরে ফেলতে পারে, এরকম কোনো ধারণা তার থেকেও আমরা পাইনি। আমার সাথেও তো ক্লোজ ছিল বা সবসময় কথা হতো, এরকম কোনো কথা কখনো শুনিনি। ওনার বাড়ি আমাদের বাড়ি এক জায়গায়, আমাদের পাশের গ্রামে ওনাদের বাড়ি, তো সবসময় যোগাযোগ থাকতো আর কি। এমনি ওনার শত্রু থাকতে পারে, আমরা ওইদিকে গেলে দেখতাম, কথা বলতাম, চা খাই চলে আসতাম, কিন্তু শত্রু টত্রু এমন কিছু দেখি না। এখন এমনও কী কারণে হয়েছে এটা তদন্ত করে পুলিশে এটা জানাবে, এটা তার আমরা কিছু জানি না। গুরুতর আহত অবস্থায় দলীয় নেতাকর্মী ও স্বজনরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ ও পরিবারের সদস্যরা। উনি অনেক নিরীহ মানুষ আছিল, মানুষের সাথে কোনো সময় উনি করে নাই। আমরা নিজেরা ব্যবসা করতো, ব্যবসা যাইতো আইতো, এই রাজনীতিকে একটু আছে, রাজনীতির সাথে জড়িত, কিন্তু সবার ওনাদের সাথে তো ভালোই সম্পর্ক সবার সাথে। নিহত সাধন গুলশান বিএনপি যুগ্ম সম্পাদক। তিনি পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান বাড্ডা থানার পুলিশ। এইচএমএল, দেশ টিভি, ঢাকা। বিষপান করা জুলাই আন্দোলনে চোখ হারানো 4 যোদ্ধা এখন শঙ্কামুক্ত। তারা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিনে উন্নত চিকিৎসা নিশ্চিত না হওয়ার পাশাপাশি অবহেলা, হতাশা ও একাকিত্ব থেকে তার এমন সিদ্ধান্ত নেন বলে দাবি করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এদিকে 4 জনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এইচএমএল এর রিপোর্ট। বাংলাদেশ নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা, চিকিৎসার অবমূল্যায়ন, সামাজিক অবহেলা ও নিরাপত্তাহীনতার জেরে বিষপান করেন 4 জুলাই যোদ্ধা। রোববার দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিওর সঙ্গে উন্নত চিকিৎসা নিয়ে কথা হয় আহতদের। আশ্বস্ত না হয়ে নেন এমন সিদ্ধান্ত যে আমাদের ইমিডিয়েটলি আজকের ভিতরে আমাদের রেফার করতে হবে বিদেশে। তখন স্যার, জুলাই ফাউন্ডেশনের সিও স্যার বলছে যে এটা তো অসম্ভব, এটা হবে না, আমাদের কিছু সময় দিতে হবে। আমরা তখন বললাম যে স্যার দেখেন, আমরা 10 মাস ধরে হসপিটালে পড়ে আসি, তো অনেক সময় দেওয়া হয়েছে, এখন আরও সময় চাচ্ছেন। পরে বললাম যে দেখেন 5 মিনিট পর যা হবে সব দায়ভার কিন্তু আপনারা নেবেন। জুলাই আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না এমন অভিযোগ করে সিন্ডিকেটের কারণে উন্নত সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। মানে সিন্ডিকেটে যারা আছে তারা সুস্থ হয়েও ওইখানে ভর্তি আছে, পার্সোনাল গেস্ট হাউস বানায় নিছে, ডক্টর তাদের কথায় উঠে বসে। তাদের এই গাফিলতির কারণেই তাদের এই সিন্ডিকেটে সাধারণ যারা আহত আছে এরা মনে করেন এই তাদের এই সিন্ডিকেটে ধামাচাপা পড়তেছি আমরা। এদিকে বিষপান করা 4 জুলাই যোদ্ধার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার সেলের মাধ্যমে তাদেরকে এই চিকিৎসা সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। সার্বিক খোঁজ খবর নিতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। গণ অভ্যুত্থানে চোখ হারানো 4 জন এবং তাদের পরিবারের প্রতি তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তাও পৌঁছে দেন তিনি। বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন 4 যোদ্ধা শঙ্কামুক্ত। এইচএমএল, দেশ টিভি, ঢাকা।